গুরুত্বপূর্ণ এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা চুপ করে শুনুন, স্লোগান না দিয়ে শুনুন। সেটা হলো পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই সঙ্গে ছাত্র জনতার মহান বিপ্লবে যারা শহীদ হয়েছেন, শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসাবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ। আবু সাইদের সেই দুই হাত প্রসারিত করে ফ্যাসিবাদের পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে তিতুমির ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা শহীদ তিতুমিরকে পরম শ্রদ্ধা করে স্মরণ করি। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাইদের কথা বলে তিতুমিরের মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসাবে থাকবে। বাংলাদেশে মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের বুদ্ধের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই। ওই দৃশ্য মনে করলে আমি আবেগ রাখতে পারি না। কাজেই মুগ্ধ আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি, আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্ত থাকবে না। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিশে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ। তিনি 6 বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন
বিগত সরকার 100-এরও অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত 107টি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে, আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে 7 বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে। শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই। তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আওয়ামী আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়া সমীচীন মনে করছি না। আগামী 2 দিন আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। একটু এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমার আশঙ্কায় আমি বিন্দু মাত্র বিচলিত নই। আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন। আপনারা জানেন গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না, এর কারণ আপনারা বুঝতে পারছেন। তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারতীয় আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সংস্কৃতি এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই নিয়ে আপনাদের সাথে আমি বিশদ আলোচনা করব। পরিশেষে আজকে যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমার মতো একজন অতি নগণ্য মানুষকে স্বাগতম জানানোর জন্য, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে শুধু একটাই আমার অনুরোধ, আপনারা আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন। আর সর্বশেষ কথা গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা চুপ করে শুনুন, স্লোগান না দিয়ে শুনুন। সেটা হলো পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সমীরবন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে
যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ছোটখাটো কারণে অনৈক্য সৃষ্টি করবেন না। আপনাদের কাছে এই বিপ্লবী ছাত্র জনতার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিপ্লব দীর্ঘজীবী হোক। বাংলাদেশ